কলকাতার শহরতলির এক শান্ত আবাসনে থাকতেন ৫৮ বছরের ব্যবসায়ী অরিন্দম সেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। একমাত্র মেয়ে ঋত্বিকা বেঙ্গালুরুতে চাকরি করে। অরিন্দমবাবু খুব নিয়ম মেনে চলতেন। প্রতিদিন রাত ১০টার মধ্যে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়তেন। কিন্তু এক মঙ্গলবার রাতে হঠাৎ তার মেয়ে ঋতিকার ফোনে একটা কল আসে। সময় তখন রাত ২:১৭। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছিল না। শুধু কয়েক সেকেন্ড ধরে অরিন্দমবাবুর ভারী শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। তারপর খুব নিচু গলায় একটা কথা, রীতি, কাউকে বিশ্বাস করিস না। তারপরই ফোন কেটে যায়। ঋত্বিকা বারবার বাবাকে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। পরদিন সকালে সে কলকাতায় ফিরে আসে। বাড়ির সামনে তখন পুলিশ। কারণ সকাল ৭টায় অরিন্দমবাবুর প্রতিবেশী তার বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ করেছিলেন। পুলিশ ভিতরে ঢুকে দেখে অরিন্দমবাবু তার স্টাডি রুমে মেঝেতে পড়ে আছেন। মাথায় আঘাতের চিহ্ন। ঘরের সমস্ত জিনিস প্রায় ঠিকঠাক। কোনো জোর করে দরজা ভাঙার চিহ্ন নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাড়ির মূল দরজা ভেতর থেকে লক করা ছিল। পুলিশ ঘর তল্লাশি করতে গিয়ে একটা জিনিস খুঁজে পেল। টেবিলের ওপর পড়ে থাকা একটা পুরনো ছবি। ছবিতে অরিন্দমবাবুর সঙ্গে আরও ৩জন মানুষ দাঁড়িয়েছিল। ঋত্বিকা ছবিটা দেখেই থমকে গেল। কারণ ছবির ডান দিকে দাঁড়ানো মানুষটিকে সে খুব ভালোভাবে চিনত। সে ছিল ঋত্বিকার নিজের কাকা সুব্রত। কিন্তু সুব্রত সেন মারা গিয়েছিলেন ঠিক ১২ বছর আগে। আর ছবির পেছনে লাল কালিতে লেখা ছিল, যে মারা গেছে সে ফিরে এসেছে। পুলিশ অফিসার অভিজিৎ রায় তদন্তের দায়িত্ব নিলেন। প্রথমেই তিনি ঋত্বিকাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাকা সুব্রত সেন কিভাবে মারা গিয়েছিলেন? ঋত্বিকা জানালো, ১২ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তখন সুব্রত কাকার সঙ্গে অরিন্দমবাবুর সম্পর্ক খুব খারাপ ছিল। কারণ ছিল একটি ব্যবসায়িক সম্পত্তি। তদন্তে জানা গেল, সুব্রত মারা যাওয়ার কয়েক মাস আগে অরিন্দমবাবু তার কাছ থেকে একটি জমি কিনেছিলেন। কিন্তু জমির মালিকানা নিয়েই দুজনের মধ্যে বড় ঝামেলা হয়েছিল। অভিজিৎবাবু অরিন্দমবাবুর পুরনো ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসার কাগজপত্র পরীক্ষা করতে শুরু করলেন। সেখানে একটা অদ্ভুত বিষয় পাওয়া গেল। গত ৬ মাস ধরে অরিন্দমবাবুর অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২ লক্ষ টাকা করে একটি অজানা অ্যাকাউন্টে পাঠানো হচ্ছিল। অ্যাকাউন্টটির মালিকের নাম এস সেন। ঋত্বিকা অবাক হয়ে বলল, এস সেন, এটা কি কাকার অ্যাকাউন্ট? পুলিশ ব্যাংকের তথ্য পরীক্ষা করে দেখল, অ্যাকাউন্টটি ৩ বছর আগে খোলা হয়েছে। কিন্তু সুব্রত মারা গেছেন ১২ বছর আগে। আরও আশ্চর্যের বিষয়, অ্যাকাউন্টটি খোলার সময় জমা দেওয়া ছবিটি ছিল সুব্রত সেনেরই। অভিজিৎবাবু বললেন, আপনার কাকা যদি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে তার নামে এই অ্যাকাউন্টটি কে চালাচ্ছে? সেদিন রাতে ঋত্বিকা বাবার বাড়িতে একা ছিল। রাত ২:১৭ আবার তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। সেই ফোন ধরতেই ওপাশ থেকে সেই একই গলা, তুই সত্যিটা জানতে চাইছিস? ঋত্বিকা কাঁপা গলায় বলল, আপনি কে? কিছুক্ষণ নীরবতা। তারপর উত্তর এলো, যাকে তোমার বাবা মেরে ফেলেছিল। ঋত্বিকার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই বাড়ির নিচে একটা গাড়ির শব্দ হলো। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল, একজন মানুষ গাড়ি থেকে নামছে। অন্ধকারের মধ্যেও মুখটা স্পষ্ট দেখা গেল। ঋত্বিকা চিৎকার করে উঠল, কাকা! পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছল। কিন্তু ততক্ষণে সেই মানুষটি উধাও। বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো। রাত ২:১৪ একজন লোক বাড়ির সামনে এসেছিল। সে ক্যামেরার দিকে মুখ তুলতেই অভিজিৎবাবু অবাক হয়ে গেলেন।
লোকটির মুখ সুব্রত সেনের মতোই, কিন্তু পুলিশ পুরনো রেকর্ড বের করে নিশ্চিত করল 12 বছর আগে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিটি সত্যিই সুব্রত সেন। তাহলে এখন কে? তদন্ত আরও গভীরে গেল। অভিজিৎবাবু অরিন্দমবাবুর পুরনো ব্যবসায়িক পার্টনারদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। একজন প্রাক্তন কর্মচারী জানালেন, স্যার, সুব্রতবাবুর মৃত্যুর কয়েকদিন আগে অরিন্দম স্যার তার সুব্রতবাবুর সঙ্গে খুব বড় ঝামেলা করেছিল। কী নিয়ে? লোকটি ভয়ে চারিদিকে তাকিয়ে বলল, একটা কালো ব্যাগ নিয়ে। কী ছিল সেই ব্যাগে? আমি জানি না, কিন্তু স্যার বলেছিলেন ব্যাগটা যদি বাইরে চলে যায় তাহলে সবাই শেষ। অভিজিৎবাবু অরিন্দমবাবুর বাড়ি আবার তল্লাশি করলেন। শেষে স্টাডি রুমের একটা পুরনো আলমারির গোপন অংশ থেকে পাওয়া গেল একটি কালো ব্যাগ। তার ভিতরে ছিল 12 বছর আগের একটি মেমোরি কার্ড। মেমোরি কার্ডটি চালু করতেই দেখা গেল একটি ভিডিও। ভিডিওতে সুব্রত সেন কাউকে বলছেন, যদি আমার কিছু হয় তাহলে এই ভিডিওটা পুলিশকে দিও। তারপর ক্যামেরা ঘুরে গেল। সামনে দাঁড়িয়েছিল অরিন্দম সেন। অরিন্দম বলছিলেন, তুই যদি এই কাগজগুলো পুলিশকে দিস তাহলে শুধু আমি নয়, আরও অনেক মানুষ জেলে যাবে। সুব্রত বললেন, মানুষের টাকা চুরি করে এত বছর বেঁচে থাকা যাবে না অরিন্দম। হঠাৎ ভিডিও বন্ধ হয়ে গেল। ঋত্বিকা কাঁদতে কাঁদতে বলল, তাহলে বাবা সত্যিই কাকাকে মেরেছিল? অভিজিৎবাবু বললেন, এখনও নিশ্চিত নই। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে অরিন্দম সেনের মৃত্যুর রাতের দৃশ্য। কেউ একজন দূর থেকে ছবি তুলেছিল। আর ছবির নিচে লেখা, আপনি ভুল মানুষকে খুঁজছেন অফিসার। অভিজিৎবাবু ছবিটা জুম করে দেখলেন। ছবির একেবারে কোণায় একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন খুনি বাড়ির বাইরে থেকে আসেনি, সে আগে থেকেই বাড়ির ভিতরে ছিল। পুলিশ আবার বাড়ির প্রতিটি ঘর পরীক্ষা করল। শেষে রান্নাঘরের পুরনো স্টোর রুমের দেওয়ালে একটি গোপন দরজা পাওয়া গেল। সেই দরজা দিয়ে সরাসরি স্টাডি রুমে যাওয়া যায়, অর্থাৎ খুনি বাইরে থেকে দরজা না খুলেই স্টাডি রুমে ঢুকতে পারত। কিন্তু খুনি কে? অভিজিৎবাবু ঋত্বিকাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাবা মারা যাওয়ার আগের 6 মাসে বাড়িতে কে নিয়মিত আসতো? ঋত্বিকা একটু ভেবে বলল, আমাদের পুরনো কেয়ারটেকার হরিদাস কাকু। পুলিশ হরিদাসকে খুঁজতে গেল, কিন্তু সে নিখোঁজ। তার ঘর তল্লাশি করে পাওয়া গেল সেই একই কালো মেমোরি কার্ডের আরেকটি কপি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, সুব্রত মরেনি, দুর্ঘটনার রাতে সে পালিয়ে বেঁচেছিল। সবাই স্তব্ধ। তাহলে এতদিন যে মানুষটিকে মৃত বলা হচ্ছিল সে সত্যিই বেঁচে ছিল। অভিজিৎবাবু পুরনো দুর্ঘটনার রিপোর্ট আবার পরীক্ষা করলেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ ভুল ধরা পড়ল। দুর্ঘটনায় মৃত ব্যক্তির ডিএনএ কখনো পরীক্ষা করা হয়নি, অর্থাৎ সুব্রত সেনের মৃত্যুই নিশ্চিত ছিল না। কয়েক ঘন্টা পর হরিদাসকে একটি পুরনো গুদাম থেকে গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদে সে সব সত্যি বলে দিল। 12 বছর আগে সুব্রত দুর্ঘটনার পর বেঁচে গিয়েছিলেন, কিন্তু অরিন্দম এবং তার কয়েকজন ব্যবসায়িক সহযোগী বেআইনি টাকা ও জমির জালিয়াতিদের সঙ্গে জড়িত ছিল। সুব্রত সেই সত্যি প্রকাশ করতে চেয়েছিলেন, তাই তাকে মৃত বলে প্রচার করা হয়। কিন্তু সুব্রত পালিয়ে যান এবং গোপনে প্রমাণ সংগ্রহ করতে থাকেন। গত কয়েক মাস ধরে তিনি অরিন্দমকে ব্ল্যাকমেল করছিলেন। অরিন্দম প্রতি মাসে তাকে টাকা দিচ্ছিলেন। শেষ রাতে অরিন্দম টাকা দিতে অস্বীকার করেন। দুজনের মধ্যে হাতাহাতি হয়। অরিন্দম পড়ে মাথায় আঘাত পান, কিন্তু সুব্রত তাকে হত্যা করেননি। তাহলে? হরিদাস মাথা নিচু করে বলল, আমি করেছি। সবাই অবাক। কেন? হরিদাস বলল, কারণ 12 বছর আগে আমার ছেলেকেও ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। আমার ছেলে জেলে মারা যায়,
আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু শেষ রহস্য তখনও বাকি। রাত 2:17 সেই ফোন কল কে করেছিল? পুলিশ নম্বরটি ট্রেস করে জানতে পারল কলটি এসেছিল সুব্রতর ফোন থেকে। অর্থাৎ সুব্রত সত্যিই বেঁচেছিলেন। আর ঋত্বিকাকে শেষবার ফোন করে তিনি শুধু একটি কথাই বলেছিলেন, তোর বাবা পুরোপুরি খারাপ মানুষ ছিল না। সত্যিটা জানার পরও তুই যে ঘৃণায় নিজেকে হারিয়ে ফেলিস না। কয়েকদিন পর সুব্রত নিজেই পুলিশের সামনে হাজির হন। 12 বছরের পুরনো রহস্যের সমাধান হয়। আর অরিন্দম সেনের মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে মামলা শুরু হয়। কিন্তু ঋত্বিকার কাছে সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থেকে যায়। রাত 2:17 সেই ফোন কল, যে ফোন কল তাকে তার বাবার মৃত্যুর রহস্যের কাছে নিয়ে গিয়েছিল। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যাতে আরও নতুন নতুন অনেক গল্প আপনারা শুনতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।